পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি কেন্দ্র গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় অনুষ্ঠিত হলো যামিনী রায় স্মৃতি সংসদ আয়োজিত বার্ষিক চিত্র প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনী যিনি কর্ণধার আছেন শিল্পী অশোক রায়, তার হাত ধরে এই সুন্দর এক্সিবিশনটি সম্পূর্ণ হলো। এই এক্সিবিশনটি 23শে এপ্রিল থেকে 26শে এপ্রিল পর্যন্ত ছিল এবং প্রত্যেক দিন শিল্পরসিক মানুষদের অগণিত দর্শকদের ভিড় উপচে পড়েছিল গ্যালারিতে। তো আসুন সেই সুন্দর মুহূর্তগুলো আমরা ভাগ করে নিই এই ভিডিওটার মধ্যে দিয়ে। উনি অনেক অভিজ্ঞ একজন শিল্পী, যেটা এই মুহূর্তে বেঙ্গলে ওনার মধ্যে অভিজ্ঞ শিল্পী মানে নেই বললেই একটু কম বলা হবে। আর রামকিঙ্কর বেইজের মতো প্রখ্যাত মানুষটার সবচেয়ে প্রিয় ছাত্র ছিলেন এই তারকরাই। সুতরাং এটা আমাদের সৌভাগ্য যে রামকিঙ্কর বেইজকে আমরা পাচ্ছি না। উনি একজন মানে সত্যিকারের একটা শিল্পী মানুষ ছিলেন ইন ট্রু সেন্স। মানে আজকে শান্তিনিকেতনে যে সারা পৃথিবীর মানুষ দেখতে আসে, রবীন্দ্রনাথ নিশ্চয়ই প্রধান আকর্ষণ, কিন্তু রামকিঙ্করের যে স্কাল্পচার, এই স্কাল্পচার কিন্তু প্রতিটি মানুষকে টানে এবং সারা পৃথিবীর মানুষ সেই স্কাল্পচারের টানেই আসে। এবং আজকে তারকরাই সৌভাগ্য হয়েছিলেন যে ওনার মতো একটা রামকিঙ্করের মতো প্রখ্যাত একটা মানুষের সাথে থাকা, তার আশীর্বাদ ধন্য হওয়া এবং ওনার নিজস্ব দড়াই সেন্টার যেটা রয়েছে ব্রহ্মপুরে, সেটা একটা বিশাল স্কাল্পচার, একটা কারখানা বলা যায়। ওনার বিশাল মানে ব্যাপারে তিনি সমস্ত ব্যবস্থা করেছেন, নিজস্ব ফার্নেস, বিশাল মিউজিয়াম মতো বিরাট ব্যাপার তৈরি করেছেন, যেটা একজন স্কাল্পচার হিসাবে সত্যি গর্ব করার বিষয় যে এতখানি ইনফ্রাস্ট্রাকচার উনি তৈরি করতে পেরেছেন। এটা এর আগে দেবীপ্রসাদ রায়চৌধুরী, আজকে ললিতকলা যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা যাই ললিতকলা রিজিওনাল সেন্টার, এটা দেবীপ্রসাদ রায়চৌধুরী, উনি একজন প্রখ্যাত স্কাল্পচার, তারই নিজস্ব জায়গা ছিল, স্টুডিও ছিল, সেখানে উনি কাজ করছেন। আজকে তারকরায়ের স্টুডিও হচ্ছে ব্রহ্মপুরে বড়াই আর্ট সেন্টার, আপনারা ইচ্ছা করে সেখানে দেখতেও যেতে পারেন। এবং এই মানুষটার সৌভাগ্য যে আজও এই বয়সেও অ্যাক্টিভলি কাজ করছে এবং এটা বিরাট চ্যালেঞ্জ। একটা বয়স মানুষ পেইন্টারদের থেকে বেশি চ্যালেঞ্জ হচ্ছে স্কাল্পচারে, কারণ সেখানে অনেক ওয়েট ক্যারি করতে হয়, ওয়েটকে নিয়ে এদিক থেকে ওদিক নিয়ে যেতে হয়। সেইটা ওনার যে মানে বিরাট সৌভাগ্য যে আজকেও উনি সেটা চালিয়ে নিয়ে যেতে পারছেন। আর আমি অশোক রায়, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি একটা বংশ পরম্পরায় আবার শিল্পকলা আমার রক্তে রয়েছে। যামিনী রায় বা জ্যাঠামশাই হন এবং আমার বাবা বি রায়, তিনি আজকে আপনার বাড়িতে রামায়ণ ভবনে যত ছবি আছে ব্যবসায়ী করি, সব ছবি নিয়েছে বি রায় সিগনেচার দেখে। বি রায় হচ্ছে এই বাংলার সর্বশ্রেষ্ঠ কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন। তিনটে নাম, বি রায়, পূর্ণচক্রবর্তী, প্রতুল ব্যানার্জি, এরা একসময় বাংলার শ্রেষ্ঠ তিনজন কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন। এবং আজকে আর্ট কলেজে কমার্শিয়াল ডিপার্টমেন্টটা তৈরি হওয়ার পেছনে যাদের বিশাল ভূমিকা রয়েছে, 1942-43 থেকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে অমৃতা মুন্সি, ওসি গাঙ্গুলি এবং সেই সময়কার প্রফেসর বসন্ত মল্লিক, বি রায়, প্রতুল ব্যানার্জি। এরা আজকে যে আর্ট কলেজ থেকে কমার্শিয়াল আর্ট নিয়ে হাজার হাজার স্টুডেন্ট বেরোচ্ছে, এই স্ট্রিমটা তৈরি হয়েছে, তার স্ট্রিমটাকে তার টোটাল সিলেবাস, ইনফ্রাস্ট্রাকচার এগুলো সব তৈরি করার পেছনে বি রায়ের বিরাট ভূমিকা রয়েছে। এবং যামিনী রায় যেহেতু ওনার জ্যাঠতুতো বড় দাদা, যামিনী রায় আমার বাবাকে অত্যন্ত স্নেহ করতেন। এই কারণে উনি বলতেন যে আমি তো আমার শিল্পকলা দিয়ে মানুষ মুগ্ধ করেছি, তুমি হাজার হাজার শিল্পীর অন্নসংস্থানের ব্যবস্থা করেছো। অর্থাৎ এই যে এত শিল্পীরা আগেকার দিন ফাইন আর্টস থেকে বেরোতো, এটা নিশ্চয়ই মানে তারা খুব ভালো করে জানেন যে তারা আর্থিকভাবে মানে সেইভাবে কোনো প্যাট্রোনাইজ পেত না, অত্যন্ত মানে আর্থিক দুরবস্থার মধ্যে থাকতো। তো সেই ক্ষেত্রে এই যে আর্টটাকে কমার্শিয়াল আর্টে কনভার্ট করা এবং সেখানে সেটা বিজনেসের সাথে মানে কমার্শিয়াল ইউজের সাথে, অ্যাডভার্টাইজমেন্টের সাথে, আজকে টোটাল বিজনেস
ওয়ার্ল্ড চলছে অ্যাডভার্টাইজমেন্টের উপরে। অ্যাডভার্টাইজমেন্ট, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, এই যে শব্দগুলো প্রভাব পড়ে আছে, এটা কিন্তু ওই কমার্শিয়াল আর্টের ডেভেলপমেন্ট থেকেই আস্তে আস্তে এগুলো এসছে, যেটা এখন ডিজিটালাইজ হয়ে গেছে। আগে ম্যানুয়ালি কমার্শিয়াল আর্ট হচ্ছে, আগে হাফ টোন বলে একটা জিনিস ছিল প্রিন্টিং মিডিয়া, এখন সেখানে অফসেট চলে এসেছে, অফসেটের পরে ডিজিটাল প্রিন্টিং চলে এসেছে, এরপরে এখন এআই এসে গেছে। এখন জিনিসটা হচ্ছে যে মার্কেটিং ব্যাপারটা অনেক অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু মানে বেঙ্গলে যে জিনিসটা, যে মানুষটার পেছনে ভূমিকা ছিল, সেটা হচ্ছে বিরাট। মানে এখানে ফায়ার অ্যালার্ম থাকার জন্য আমাদের ভালো ভালো অ্যালাউড নয়। তারপরে ইনিয়াটেল আমার নিজে সৌমিয়া দাস রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ওখানে এমএ করেছি, বিএড এমফিল, আর রিসেন্ট আমি রিটায়ার করেছি চিত্রাকার সায়েন্স করে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। আর একটু গান বাজনা করি, ছবি কিছু বলি না, অপোজিট বেরুনি। অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ ও যে পরিকল্পনা নিয়েছে এবং এই ধরনের একটা সুন্দর, একটা পরিচ্ছন্ন একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করেছে। করবেই না কেন, ও যার বংশধর যামিনী রায়, আমার মনে আছে ছোটোবেলাতে আমি, ছোটোবেলা বলতে আমার 25 বছর যখন বয়স, তখন আমি গেছি ওনার কাজ দেখতে যেতাম, দেখতাম যে ওখানে ওনারা একটা সিস্টেমেটিক্যালি, মানে ওনার সমস্ত কাজ সব রাখা থাকতো, মানে 6 আনা, 8 আনা, 10 আনা কোন কোন থাকে, সব অদ্ভুতভাবে উনি সমস্ত দিয়ে ছবি চাই কিনবো বললি কত দামের নেবে ছবি, এইভাবে উনি একদম সুন্দরভাবে সেই সব সাজানো থাকে, এগুলো দেখেছি, খুব মনে আছে। তো কত বড় মাপের শিল্পী, সেই বংশধর হচ্ছে আজকে, তো এর তো হবেই সেই, ওর যে সমস্ত কাজগুলো রেখেছে, এক অদ্ভুত মানে পরিকল্পনা, প্রত্যেকটি কাজ এমনভাবে মানে প্রত্যেকের চোখে লাগবে এবং তাকে প্রশংসা করতেই হবে, কারণ কাজের মধ্যে যে সুন্দরভাবে ফর্ম, এক্সপ্রেশন, কালার কম্বিনেশন সমস্ত এত সুন্দর করে ডিস্ট্রিবিউট করেছে। তো ওকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি নিজের সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি না, তবে যে কথাগুলো বললো এটার সত্যতা আছে, কারণ আজকে বাংলায় যে অবস্থা শিল্পের, সেখানে দাঁড়িয়ে যেভাবে স্ট্রাগল করে আমি আজকে এই জায়গায় এসেছি, যদি কারো সম্ভব হয়, যার ইচ্ছে হয়, আমার ওখানে স্টুডিওতে এলে কাজ দেখতে পাবে, এবং অসংখ্য কাজ যেখানে আমার গ্যালারিতে এখন কাজ, আমার কাজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এখন ভারতবর্ষের বিভিন্ন গ্যালারিতে রয়েছে। তো ইদানিং আমি কাজ সমস্ত সংরক্ষণ করছি, যে কাজগুলোকে আমি চাইছি এক জায়গায় যাতে রাখা যায়, এবং তার জন্যে ন্যাশনাল গ্যালারি ওরা ইন্টারেস্টেড। আর আরেকটা আছে নাদার মিউজিয়াম, তারাও চাইছে যে সব কাজ আমার পড়াশোনা, এখন আমি ডিসিশন নেব কি কাকে দেবো সেটা গেল। আমি এখন একটা কথা এখন বলবো যে প্রত্যেকের কাজ এত সুন্দরভাবে এক্সিবিট করেছো, প্রত্যেকটা কাজ যেন বেছে বেছে মানে এখানে এক্সিবিশনে কাজ রাখা হয়েছে। তো আমার খুব ভালো লাগছে এখানে এসে আসছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি আমাকে বলো। আদিবাসীদের নিয়েই আমার কাজ সমস্ত, কারণ আমি নিজে একটা গ্রাম, অত্যন্ত একটা গ্রাম থেকে এসেছি বীরভূমের, এবং সেখানে সারাউন্ডিং আমার গ্রামের পাশে সমস্ত সাঁওতালদের বাস। আমি ছোটো থেকে তাদের জীবনযাত্রাটা দেখতাম, কীভাবে মায়েরা বাচ্চাকে বড় করছে। ওখানে কিন্তু বাচ্চাদেরকে, ছেলেদেরকে কাজ ঘেঁচতে দেয় না মায়েরা, সবসময় ওরাই লালন পালন করে। ওইটা আমার খুব অবাক লেগেছে, এবং ওই নিয়েই আমি আজ প্রায় 60 ইয়ার্স হয়ে গেল আমি এই ধরনের সব কাজ করছি, নানান এক্সপেরিমেন্টাল কাজ, ব্রঞ্জে তো অসংখ্য কাজ আমি করেছি,
এবং আমার নিজের কাস্টিং ইউনিট বানিয়েছি, সেখান থেকে সব এই সমস্ত কাজগুলো তৈরি হচ্ছে। টন টন করে আমি মেটেল যখন কাস্টিং করি 1 টন 1.5 টন মেটেলের কাজ হয়, যেটা কেউ করে না, ভাবতে পারে না যে অর্ডারের কাজ ছাড়া এইভাবে কেউ ভাবতে পারে না। কিন্তু আমি কোনো অর্ডারের কাজ করি না, তাহলে কলকাতা শহর ভরে যেত আমার কাজে। আমি অর্ডারের কাজ পছন্দ করি না, আমি নিজে কাজ করি। 1 পিস কাজ হয়, যে কাজটা হবে সেটা একটাই হবে, তার রেপ্লিকা হবে না। এইসব কতগুলো প্রিন্সিপাল মেনটেন করা হয়, সেগুলো করছি কাজ। একজন এক একটা মাধ্যম দিয়ে কাজ করে। তো আমি ব্রঞ্জ, উড, স্টোন, ফাইবার গ্লাস, যত রকম স্কাল্পচারের মিডিয়াম আছে সব মিডিয়াম নিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করি এবং বিভিন্ন বড় বড় সব কাজ, পাথরের কাজ আমি এখানে স্টোন পাওয়া যায় না, যার জন্য রাজস্থান, দিল্লি, গাজিয়াবাদ ওখানে বিরাট একটা স্কাল্পচার পার্ক তৈরি হচ্ছে। তো সে 16 ফুট 17 ফুট বড় বড় পাথরের কাজ হচ্ছে। ওখানে আমি বিভিন্ন ন্যাশনাল ক্যাম্প অর্গানাইজ করছি, সারা ভারতবর্ষ থেকে সিনিয়র স্কাল্পচারদের ডাকছি, ওদের দিয়ে কার্ভিং করাচ্ছি, আমি নিজে তাদের সঙ্গে করছি এবং সেই কার্ডকে সেগুলোর বসানো হচ্ছে। একটু স্কাল্পচারে বেশি, বিশেষ করে যারা পাথর কাটছে বা ব্রঞ্জ কাস্টিং করছে, নিজেরা যারা করছে, ব্রঞ্জ কাস্টিং সচরাচর নিজেরা করে না, কাস্টারদের দিয়ে দেয়। তো এগুলো আর আপনার মানে সব ধরনের শিল্পকলাকে নিয়ে আমি চলছি। আমার কাছে শিল্পকলা মানে হচ্ছে শুধুমাত্র ছবি নয়, শুধু স্কাল্পচার নয়। আমি মনে করি একজন শিল্পী তার যে মানসিকতা, এটাই হচ্ছে আসল। সেটা প্রকাশটা কি মাধ্যমে হবে সেটা অন্য কথা। কারণ আমি যখন হিমালয় বিশ্বাসের দেবদূত বিশ্বাসের ছাত্র ছিলাম, ওনারা এই কথা বলতেন যে আমি গানটা জানি ঠিক কথা, কিন্তু আমি সেই সময় আঁকা শিখিনি। আমি যখন হিমালয় বিশ্বাসের গান শিখতাম, আমি ওই সেই সময় নজরুলটা আন্দোলনের যুক্ত ছিলাম এর সাথে। তো উনি যখন আমি বলেছে তোমার বাবা এত বড় বাবা শিল্পী, তুমি আপনি জানো না, এটা কি জানো অস্ত্র ব্যাপার। আমি তো সব কিছুই করতাম এক্সেপ্ট আর্ট। না না, অ্যাকচুয়ালি ওর বাবা পছন্দ করতেন না, কারণ ওই আর্টিস্টের লাইফটা তো খুব প্যাথেটিক, অনেকখানি জার্নি দিয়ে ক্লান্ত করে দিতাম। মানে উনি যতদিন বেঁচে ছিলেন অটোপ্রায় কোনো পেন্টিং দেখেনি। একবার একটা মানে বিদেশের তুলি উনি ইউজ করেছিলেন, এই যে কি
স্কাল্পচার করি এবং শুধু স্কাল্পচার করলে ভুল হবে। আমি এমন একটা কাজ করি যেটা জাতীয় কাজ, ভারতবর্ষের আর কেউ তেমনভাবে এটা নিয়ে ভাবেনি। আমি দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ ভারতবর্ষের যারা আপন আপন ক্ষেত্রে সুবিখ্যাত মানুষ আমি তাদের সামনে বসিয়ে পোর্ট্রেট করে রাখছি। এ পর্যন্ত যারা আমায় শিখিয়ে দিয়েছেন তারা হলেন জ্ঞানপ্রকাশ ঘোষ, অন্নদা শঙ্কর রায়, মনমথ রায়, হীরেন মুখার্জি, সুচিত্রা মিত্র, অবলা শঙ্কর, নিশীথ রঞ্জন রায়, ডক্টর সুকুমার সেন, কানন দেবী, পণ্ডিত ভীমসেন যোশী, পণ্ডিত জসরাজ, আলী আকবর, বিলায়েত বিসমিল্লা এবং সৌমিত্র চ্যাটার্জি, লেডি রানু মুখার্জি, তাপস সেন, বিপ্লবী গণেশ ঘোষ, নারায়ণ দেবনাথ। তাদেরই মধ্যে আমি দুটো কাজ এই প্রদর্শনীতে দিয়েছি। আপনারা দেখলে আনন্দ পাবেন এই আশা করি। সকলকে ধন্যবাদ। এই কাজটা নিয়ে একটু কিছু বলো। এটা ওস্তাদ আলী আকবর খান সাহেবের মূর্তি। উনি আমাকে সিটিং দিয়েছিলেন এবং সে এক আশ্চর্যজনক ব্যাপার, কেননা তার সিটিং পাওয়া পৃথিবীতে একজন মাত্র এই কাজ করে রেখেছেন, সেটা হলো সর্বরী রায়চৌধুরী। তারপরে উনি আমায় সিটিং দেন। আমার কাজে খুশি হয়ে তিনি আমাকে এই কথা বলেছিলেন যে এই মূর্তি দেখতে দেখতে বলছিলেন আলী আকবরকে দেখে মনে হয় খুব দুঃখী। আমি বললাম হ্যাঁ, সেরকমই তো আপনাকে মনে হয়। বলে হেসে বললেন তোমার মঙ্গল হোক বলে পিঠ চাপড়ে দিলেন। আজকে এই অশোকরা আমাদের বেহালা একটা গ্যালারি করেছে। সেই গ্যালারি এবং অশোকদার অনুরোধে আজকে আমার এখানে আসা ভীষণ ভালো লাগছে। এই এক্সিবিশনে আমাকে অতিথি শিল্পী হিসাবে ডাকার জন্য আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। এবং এইরকম অনুষ্ঠান আমার মনে হয় আগামী দিনে, আজকের দিনে ছেলে মেয়েদের কিন্তু আগামী দিনে অনেক ভালো কাজ হবে এবং তাদের উৎসাহ এটা খুব দরকার। এবং এসে আমার ভীষণ ভালো লাগছে। এরকম অনুষ্ঠান বারবার হোক এবং অশোকদার যতবারই দেখবে আমরা কিন্তু সবসময় আছি এই অনুষ্ঠানের জন্য। এই প্রদর্শনীতে অতিথি শিল্পী হিসাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে ইন্দুবলাই কলাক্ষেত্র এবং যামিনী রায় সংসদের পক্ষ থেকে কর্ণধার শ্রী অশোক রায় আমন্ত্রণ জানিয়েছে। এই প্রদর্শনী আজকে শুরু হয়েছে গগনেন্দ্র প্রদর্শনশালায়। আজ থেকে 4 দিন চলবে, আগামী শনিবার পর্যন্ত এই প্রদর্শনীটি চলছে। অশোকবাবু প্রতি বছরই একবার প্রবীণ এবং নবীন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য এই প্রদর্শনী করে থাকে এবং অ্যাওয়ার্ড ও অন্যান্য বিভিন্ন ফ্যাসিলিটেশন দেন আর্টিস্টদের, বিশেষত নিউ ফেস যারা তাদেরকে অ্যাওয়ার্ড তুলে দেন উৎসাহ দেওয়ার জন্য, এবং যাতে তারা আগামী দিনে আরও ভালোভাবে নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমার কাজ তো আগেও আপনারা দেখেছেন, আমি অনেক বছর ধরে চামড়ার উপরে ছবি আঁকছি। এই চামড়ার উপরে বিভিন্ন মাধ্যমে কাজ করতে হয়, তাই মিক্স মিডিয়া এটা লিখতে হয় মিডিয়ামের ক্ষেত্রে। বিভিন্ন রকম চামড়া আছে, যেমন ক্রোম ট্যানিং, মিনারেল ট্যানিং, অ্যালডিহাইড ট্যানিং, সিনথেটিক ট্যানিং ইত্যাদি বিভিন্ন ট্যানিং প্রসেসের উপরে আমি কাজ করে দেখেছি। তো আমি বর্তমানে কাজ করছি ক্রোম ট্যানিং যেটা লেদার এবং ভেজিটেবল ট্যান লেদার অর্থাৎ ভিটি লেদার, এই দুটো চামড়ার উপরে কাজ করি। মূলত এগুলো ছোট ছোট চামড়া, ভেড়ার চামড়া হিসাবে এগুলো ট্যান করা হয়। তারপরে আনফিনিশ লেদারের উপরে আমি কাজ করি। আমার টেরাকোটা খুব ভালো লাগে এবং প্রত্যেকে আমার টেরাকোটা কাজটা কি যাই না, সাধারণ আমাকে এই লাইফ বাই ওয়ার্ক। আর এই কাজটা বলতে আমি চুলকে নিয়ে বা এই কাজটা নিয়ে ভাবনা করে আমি আমার কর্মে এই কাজটা করেছি, যাতে অনেকই ভালো লেগেছে। চুলের মধ্যে এরকম প্যাচানো পাচ্ছেন একটা আদিম একটা লোকশিল্পের মধ্যে দিয়ে আমার করার চেষ্টা করি। আর এই বলে আমার কিছু বলার নেই, এইটাই আমার আগে আমার কথা বললে আমি তো কিছু কথা বলতে পারি না। প্রথমে আমরা খুব ভালো পেপার, কেন্ট পেপার বা ব্রাস্টো পেপারে এটাকে প্রথমে ড্রয়িং করি, করে সেটা ট্রান্সফার করি ওই পেপারগুলোতে, কেন্ট পেপার বা ব্রাস্টো পেপারে। তারপর সেটা প্রথমে ফার্স্ট হালকা করে রং দিতে হয় যেখানে যেরকম রঙের প্রয়োজন। তারপর সেটা আমি ওয়াশ করি, ওয়াশ করার পরে একটা হালকা টোন আসে। তারপর আমি ডেভেলপ করার জন্য আস্তে 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 রঙগুলোকে নিতে থাকি। এইভাবে আমি ছবিগুলোকে শেষ করি। কম করে এক একটা ছবি প্রায় 1 মাস 1.5 মাস লাগে, 3-4টে ওয়াশ করি।
আমি আশিস গুপ্তর ছাত্র। বেসিক্যালি এই যে সিরিজটা এখানে দিয়েছি, এটা আমার মা ও সন্তানের উপর সিরিজ থেকে যে করেছিলাম, এটা ইন্ডিয়ান হ্যাবিটেট সেন্টারে গত বছর প্রদর্শনী হয়েছে অন্যান্য আমার কাজের সাথে। তো সেখান থেকে নেওয়া একটা সিরিজ, যেখানে এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে, আমি লিখেছি অ্যাপিলেট কিউরিওসিটি, যেখানে মা ও সন্তান তাদের যে একটা মুহূর্ত, সেই মুহূর্তটাকে তুলে ধরার চেষ্টা করেছি অ্যাক্রিলিক ক্যানভাস আর লাইনের ওপর বেসিক্যালি আমি জোর দিয়েছি কাজ করার সময়। বোল্ড লাইন, বোল্ড কালার্স দিয়ে একটা কাজ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো এই অবধি। স্যার আপনার নাম? পার্থপ্রতিম দাশগুপ্ত। ভাবা প্র্যাকটিস করো, আমার তো হয়নি, তোমার হবে। এই যে মানুষটি ঋত্বিক ঘটকের আপনি মার্বেলের ওপরে কাজ করেছেন, এইটা নিয়ে আপনি একটু বলুন। এটা নিয়ে এবার তো এখন শতবর্ষ চলছে, হ্যাঁ, সেই হিসাবে ওনাকে তার আগের থেকেই শুরু করেছে এবং সেটা এখন শেষও হয়েছে। আর এবারে পার্টিসিপেট করলাম ওনার রিকোয়েস্টে, দেখলাম যে এটাই আমার পক্ষে এখানে দেওয়ার পক্ষে সুবিধে দেওয়া হয় সময় অনুযায়ী। আর এছাড়া অন্য একটা কাঠেরও কাজ দিয়েছি, এটা রয়েছে তার মধ্যে একটা। আমি শ্যামল কর্মকার, আমার বাড়ি হচ্ছে হাবড়াতে, উত্তর চব্বিশ পরগনা জেলাতে। এই গ্যালারিতে আমার ছবি প্রদর্শনী চলছে। এটি হচ্ছে আমার কাজ, এই ছবিটা, এবং এই দুটো ছবি আমার ছবির মধ্যে যেটা রয়েছে বর্তমান সময়ের সাধারণ মানুষের জীবনযাত্রা। এই ছবির মধ্যে দেখানো হয়েছে সাধারণ মানুষ যারা ফুটপাতে অসহায় অবস্থায় যে মানুষগুলো বসবাস করে, যাদের জীবনযাত্রা তাদের সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতে কাটে, তাদের নিয়ে এই ছবিতে দেখানো হয়েছে, তাদের জীবনযাত্রা কীভাবে। এবং এই ছবিটার মধ্যে যে মিডিয়াম ইউজ করা হয়েছে, একটা মিক্স মিডিয়ামের কাজ, এখানে অ্যাক্রিলিক রয়েছে এবং চটের উপরে কাজ করা হয়েছে। যিনি যে গ্রন্থমেলায় এসেছিল মালা বিক্রি করতে, এটা বাইরে দিয়েছে, আর এটা দিয়েছে গোল্ডেন হলোটা, গোল্ডেন স্পিও। এই যে এপিকটা আছে, এটাতেও আমি গোল্ড দিয়েছি, একটু গোল্ডের টাচ আনতে চেয়েছি, যাতে এটা মনে হয় যে সে কোনো পুরোর নয়, সে একটু রিচ বাই হার্ট করতে চেয়েছি। এবং হাসি আছে, মুখটা দিয়েছি, ওটা হচ্ছে ওর মুখে একটা চাপা দুঃখ আছে, একটা পেন আছে, সেই ভয়েস এবং সেই গানটাকে আমি এঁকেছি। আর ওখানটা কলম, এখানে বেশি কিছু গল্প দিতে চাইনি। সেটা পাকে জন্মায়, কিন্তু সেটা খানিকটা যেরকম নামের সঙ্গে বলছে পাকা গাছের মতো, পাকে জন্মে তাও শুনে, যেটাকে পঙ্কজ বলা হয়। আমি রিঙ্কু চ্যাটার্জি। আজ রবীন্দ্র সদনে এই গগনেন্দ্র তথ্যকেন্দ্রতে আমাদের এক্সিবিশন চলছে, যেখানে আমার এই এক্সিবিশনে আমার ছবি দেওয়া হয়েছে, ওনারা সিলেক্ট করেছেন, তার জন্য আমি এখানে আসতে পেরেছি। এবং আমার যে সাবজেক্ট সেটার বিষয়ে আমি একটু বলতে চাই যে আমরা ছোটোবেলা থেকে মেয়েরা কখনোই কোনোদিনও স্বাধীন নয়, এমনকি সেই বার্ধক্য অবস্থা পর্যন্ত কোনোদিনই মেয়েরা স্বাধীন হতে পারবো বলে আমার সেটা মনেও হয় না। তো আমি মেয়েরা স্বাধীন হলে, বা শুধু মেয়েরা স্বাধীন কেন, প্রত্যেকেই স্বাধীনতার যে সুখটা প্রত্যেকেই পেতে চায়। তো সেই স্বাধীনতার এক ঝলক ইচ্ছেটা আমি জাস্ট আমার ছবির মাধ্যমে একটু প্রকাশ করতে চেয়েছি, যে একটা ফ্রিডম ব্যাপারটা আমি এর মধ্যে তুলে ধরতে চেয়েছি। তো এটা সম্পূর্ণ আমার অ্যাক্রিলিক মিডিয়াম দিয়ে করা। আর এটা আমি এটাই বোঝাতে চেয়েছি যে মেয়েরা স্বাধীন হলে তারা কতটা ভালো লাগে, বা একটা উচ্ছলতা ভাব আসে, বা তারা কতটা নিজেকে একটা পরিপূর্ণতা পাবে, এরকম বলে আমার মনে হয়। তাই আমি ছবিটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি। আমি প্রতিমা বিশ্বাস। আমি কলকাতারই মেয়ে, কলকাতা থেকেই আমার বনান বটা। তো কলকাতাকে এতটা আমি সামনে থেকে দেখেছি, এত কাছ থেকে দেখেছি, তো সে তাকে নিয়ে যদি আমার কিছু নতুনত্ব করার থাকে, এটা হচ্ছে টিন
মেটেরিয়ালটা টিনের ওপরে আমি কালার ফেলে তার উপরে আমাকে ওই কম্পাস বা আরও সূক্ষ্ম জিনিস সেটা দিয়ে আমার ইচিং করে আমি কলকাতাটাকে বের করেছি এবং চেষ্টা করেছি এটার মধ্যে যে সব সৌধগুলোকে একটু রাখার। আমার কলকাতায় আরও কিছু আছে যেখানে অন্য কিছু রেখেছি, যেমন কলকাতার বিশেষ জিনিসগুলো, যেখানে রসগোল্লা আছে বা ভাতের থালা আছে, ভাত পছন্দ করি। তো এখানে শুধু আমরা সৌধটাকে খুব লিমিটেড মধ্যে কিছু তুলে ধরেছি। তো সেটা উপস্থাপনা করার চেষ্টা করেছি, কেন প্রকৃতি আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। কারণ প্রকৃতির সমস্ত কিছুর মধ্যে গাছপালা, এখানে যেটা দেখিয়েছি গাছপালা, পাহাড়, পেছন দিকে একটু মেঘের আনাগোনা, তারপরে সমতল ভূমি আছে। আর এই কাজটি মূলত আমি অ্যাক্রিলিকে করেছি, আর কালো রেখার আধারে বিভিন্ন রং দিয়ে ছবির একটা মানে টেক্সচার বা বুনট তৈরি করেছি। ছবিটাকে একটা নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করেছি। ছবিটি আশা করি আপনাদের ভালো লাগবে। ছবিটির মধ্যে সাদা, সবুজ আর নীল, ওপরে আকাশে নীল রং, এই দিকের মধ্যে ছবিটাকে ধরার চেষ্টা করেছি। আর সর্বোপরি এটার মধ্যে একটা আবহ তৈরি হয়েছে, সেটা প্রকৃতি একটা নিগুড় একটা মানে প্রকৃতির মধ্যে একটা নিগুড় আস্তরণ দেখা যাচ্ছে। সেই আস্তরণটা মেঘের মধ্যে আর মধ্য দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, মেঘের পাহাড়ের ছায়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেটা একটা অদ্ভুত মায়ামোহ তৈরি করছে, আবহ তৈরি করছে, যেটা আমার মনে হয় আমাকে এবং আরও নানা মানুষকে আকর্ষণ করবে। এবং সেটা যত আমি ছবির রং তুলি দিয়ে উপস্থাপনা করার চেষ্টা করবো, তত সেটা আরও অনুপ্রাণী এবং আন্তরিক হয়ে। আমি শিল্পী দোয়েল রায়। আমার এই ছবির বিষয় হচ্ছে ট্রিজ ইন উইন্টার। আমি শীতকালে যে গাছের যে পরিবর্তন হয় সেইটাকে তুলে ধরতে চেয়েছি। এটা আমি প্যাস্টেলে করেছি, মূলত প্যাস্টেলে আঁকা, এটা পেপারে কাগজে করেছি। এবং এই রঙের এই জায়গাটাতে আমি নিজের প্রকৃতি, নিজের ভাবনা দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছি। আর এছাড়া আমি এমনিতেই প্রকৃতির পরিবর্তনের উপর কাজ করে থাকি। যেটা শীতের একটা যে প্রকৃতির যে একটা পরিবর্তন হয়, সেই গাছের যে রূপটা তৈরি হয় সেটাই আমি তুলে ধরেছি। প্রকৃতির বিভিন্ন রূপ আমার খুব আকর্ষণ করে, বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, সেই সব প্রকৃতি আমায় খুব টানে। তো সেই প্রকৃতিকে আমি তুলে ধরতে চেয়েছি। জামিনী রায় এমন একজন মানুষ, তিনি নিজে ইউরোপিয়ান চিত্রকলা খুব ভালোভাবে আয়ত্ত করেছিলেন, কিন্তু কবি বিষ্ণুদেব এবং সুধীন্দ্রনাথ দত্তের অনুরোধে তিনি সেই সময় পট শিল্পের প্রতি আকৃষ্ট হন এবং নিজের কাজের ধারাকে পট শিল্পে পরিবর্তিত করেন। এবং ধীরে ধীরে ওনার নিজস্ব স্টাইল তৈরি হয়, যে স্টাইলটা সারা পৃথিবীর শিল্পরসিক মানুষ সেটাকে গ্রহণ করে এবং উনি সারা পৃথিবীতে সমাদৃত হন। পৃথিবীর বহু মিউজিয়ামে আর জামিনী রায়ের কাজ সমাদৃত হয়েছে। উনি 1827 সালে জন্মেছিলেন এবং আর্ট কলেজ থেকে উনি বেরিয়ে যান 1900 9-10 মধ্যে উনি আর্ট কলেজে বেরিয়ে যান। আর আমার বাবা, ওনার যে ছোট ভাই, তার নাম বি রায় নামে বিখ্যাত, তিনি দেব সাহিত্য কুটিরে মূলত কাজ করতেন। তিনি দেব সাহিত্য কুটিরে যত রামায়ণ মহাভারতের ছবি, বিহারাধীন বুদ্ধের তিনটি ছবি, এই সমস্তই হচ্ছে বি রায় করা। এবং বি রায় আসল নাম হচ্ছে বলাই বন্ধু রায়, কিন্তু তিনি সিগনেচার করতেন বি রায়। এবং সেই হিসাবে উনি এই বাংলার সর্বশ্রেষ্ঠ একজন কমার্শিয়াল আর্টিস্ট। এবং ওনার যে স্কিল উনি অর্জন করেছিলেন, সেটা ফাইন আর্টসে দেখতে বিকাশ ভট্টাচার্যকে বলে অত্যন্ত স্কিল্ড আর্টিস্ট যেমন বলা হয়, তেমনি ইলাস্ট্রেশন এবং কমার্শিয়াল আর্টে বি রায়ের সমতুল্য শিল্পী খুবই কম জন্মেছেন। বি রায় যাকে সম্মান জানাতেন, তিনি হচ্ছে রণেনায়ন দত্ত র্যাড কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা। এবং এছাড়া বিমল দাস আনন্দবাজারে তিনি ইলাস্ট্রেশন হতেন। এই 2-3 ছাড়া বি রায় ধারে কাছেও ইলাস্ট্রেশন কেউ আসেনি তার স্কিলের কাছে। ইনি যে কমার্শিয়াল আর্টটাকে আর্ট কলেজে এনেছেন, সেটা বি রায়, ওসি গাঙ্গুলি, অন্নদা মুন্সি, বসন্ত মল্লিক এরকম কিছু শিল্পী সেই সব বিদেশ থেকে ম্যাগাজিনে এনে নিজেরা কমার্শিয়াল আর্টটাকে শিক্ষালাভ করেছিলেন। এবং সেই কমার্শিয়াল আর্টের
বিভিন্ন ধারাগুলো তারা ফাইন আর্টসের থেকে আলাদা করে আর্ট কলেজে প্রতিষ্ঠাতা করেন। এবং আজকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কমার্শিয়াল আর্ট একটা অবশ্যম্ভাবী একটা মাধ্যম তৈরি হয়েছে, সেইটার বাংলার ক্ষেত্রে তার প্রতিষ্ঠাতা হচ্ছে বি রায়। ইনি ব্রিটিশ, ফরাসি, আমেরিকান বিভিন্ন ম্যাগাজিনগুলো এনে তার থেকে নিজে শিখেছিলেন এবং সেই সময় লেটারিং পর্যন্ত হাতে লেখা হতো, তখন কোনো কম্পিউটারের ডিটিপি প্রিন্টিং ব্যাপার ছিল না। এবং আজকে যে বাংলা হরফ, আধুনিক যে বাংলা হরফ, যেটা এত সুন্দর বাংলা হরফ, সেইটা তৈরি করার পেছনে বিরাট ভূমিকা রয়েছে। তিনি এই বাংলা হরফটাকে তৈরি করেন, যে হরফটা আজকে খুব সুন্দর হরফ হিসাবে প্রিন্টিং মিডিয়াতে ব্যবহার করা হচ্ছে। এর আগে অতীতের বাংলা হরফ কেউ যদি দেখে তাহলে জানতে পারবে যখন বাংলা হরফ কত মানে খুব ক্লামজি ছিল এবং সেটার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, সে হরফগুলো খুব দেখতে খুব খারাপ ছিল। কিন্তু আজকে বাংলা হরফ অত্যন্ত উঁচুমানের। এইটার পেছনে বিরায় বিভিন্ন যে বিদেশি ক্যালিগ্রাফি ম্যাগাজিনগুলো আনতেন, সেগুলো এনে তিনি এই বাংলা হরফের এত বড় উন্নতি সাধন করেছেন। এবং আগেকার দিনে প্রিন্টিং মিডিয়াতে হাফটোন বলে একটা জিনিস ছিল, যেটা দিয়ে প্রিন্ট হতো। সেই হাফটোনের জগতে বিরায় স্বপন কুমার ডিটেকটিভ গল্প বা নিয়ারজন গ্রুপের ডিটেকটিভ গল্প, এগুলো সমস্ত ইলাস্ট্রেশনগুলো করতেন। তারপর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে টেনিদা, তার ইলাস্ট্রেশন, ঘনাদার ইলাস্ট্রেশন করতেন। তখন তাদের প্রিন্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই অসুবিধা ছিল, ঠিকভাবে প্রিন্ট হতো না, কিন্তু তাদের স্কিলগুলো, তার দক্ষতা দিয়ে তারা সেটাকে অতিক্রম করেছিলেন। যার জন্য তখনকার দিনে যদি ইলাস্ট্রেশন দেখা হয় তাহলে বোঝা যাবে কত উন্নত মানের সেই ইলাস্ট্রেশন ছিল। এবং বিরায় আজকে হাজার হাজার শিল্পী যে ছবি এঁকে সেটাকে নিয়ে কমার্শিয়াল আর্ট দিয়ে কিছু রোজগার করে নিজের জীবিকা অর্জন করছেন, সেটার পেছনে বিরায়ের অবদান বিশাল রয়েছে। যার জন্য যামিনী রায়, তিনি যখন আমাদের বিরায়ের কাছে মানে আমার বাবার কাছে আসতেন কালীঘাটের বাড়িতে, উনি সাহিত্য যেতে ভালোবাসতেন। আর আমাদের বাড়িতে সমস্ত সাহিত্যিকদের আড্ডা ছিল। সংস্কৃতি জগতের স্বর্ণযুগে তারাশঙ্কর, বনফুল, নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমের মিত্র এবং মানিক বন্দ্যোপাধ্যায়, সমস্ত সাহিত্যিকরা আমাদের বিরায়ের কাছে আসতেন এবং সেই আসার পরিপ্রেক্ষিতে যামিনী রায় সেখানে আসতেন এবং সেখানে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। এবং যামিনী রায় এই সাহিত্যিকদের পছন্দ করতেন। এবং এই যে শিবরাম চক্রবর্তী, তিনি নিয়মিতভাবে আসতেন এবং তার লেখাতে ইন্দু বা ইন্দুর চরিত্রের যে বোন হিসেবে পাওয়া যায়, সেটা আমারই মা ইন্দু লেখা রায়। এবং শিবরাম চক্রবর্তী মতো বহু দরিদ্র সাহিত্যিক অথচ অত্যন্ত উঁচুমানের সাহিত্যিক, তারা তাদেরকে বিরায় নিয়মিতভাবে তার রোজগার থেকে অর্থ প্রেরণ করতেন এবং সেই তার বিনিময়ে বহু সাহিত্যিক বেঁচে থাকতেন। অর্থাৎ এই যে বহু শিল্পী সাহিত্যিকদের প্রতি যে দায়িত্ববোধ যেটা বিরায় পালন করে গেছেন, আমি তার সেই সন্তান হিসেবে আমি আপনার চেষ্টা করছি বর্তমানকালে যেসব শিল্পীরা, লোকশিল্পীরা তারা অর্থের প্রয়োজনে কোনো সমস্যা পড়ছে, তাদের পাশে দাঁড়ানো এবং সারা বছর ধরে বিভিন্ন লোকশিল্পীদের তাদের আর্ট ফেস্টিভ্যাল ছেড়ে দেওয়া এবং লোকসঙ্গীত শিল্পীদের জন্য বিনা খরচে তাদের গান রেকর্ডিংয়ের ব্যবস্থা করা, এগুলো আমি অশোক রায় হিন্দু বলে কলকাতার যে বিরাট প্রেক্ষাগৃহটা খুব করা হয়েছে, 4 তলা প্রেক্ষাগৃহ, সেখানে টোটাল 10,000 স্কোয়ার ফিট প্রেক্ষাগৃহ, সেখানে এগুলো নিয়মিতভাবে করা হয় এবং সেখানে বিনা খরচে ছবির এই প্রদর্শনী থেকে আরম্ভ করে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায়। এটা হচ্ছে হিন্দু কলাক্ষেত্রের অবদান এবং এর পেছনে একটা পারিবারিক ঐতিহ্য, যামিনী রায়, বিরায়, এদের সবার ঐতিহ্য এটা বহন করছে। এবং সত্যজিৎ রায় আমাদের একই পরিবার হয় এবং আমার বিরায়ের আমার বাবারই ছাত্র ছিলেন। সুতরাং রায় পরিবার দেখতে গেলে ঠাকুর পরিবারের সমতুল্য একটি পৃথিবী বিখ্যাত পরিবার, যেখানে দুজন বিশ্ববিখ্যাত মানুষ সত্যজিৎ রায় এবং যামিনী রায় রয়েছে, দুজন বাংলার শ্রেষ্ঠ মানুষ রয়েছেন। এই রায় কমার্শিয়াল আর্টে, একজন সুকুমার রায়, সত্যজিৎ রায় বাবা, যিনি কৌতুক শিল্পকলায় একজন
বিখ্যাত মানুষ। এইভাবে রায় পরিবার সারা বাংলার সংস্কৃতি জগতে একটা বিশেষ স্থান রয়েছে। আমি এই পর্যন্ত বলে রায় পরিবারের ঐতিহ্য বহন করার দায়িত্ব নিয়ে আমি বিবাহে পালিত এবং জাতীয় স্মৃতি সংসদ সৃষ্টি করেছি এবং আমরা সারা জীবন ধরে বিভিন্ন শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এইগুলো আমার বক্তব্য শেষ হয়েছে।